যদি ভারত ও পাকিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ হয় তাহলে ভারতে এমন একটি যুদ্ধ কৌশল আছে যার সাহায্যে তারা মাত্র 24 ঘন্টার মধ্যে পাকিস্তানকে নতজানু করে দিতে পারে। হ্যাঁ, যদি এই অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের সমস্যা আরও তীব্র হয় তাহলে ভারত তার নতুন সামরিক কৌশল নিয়ে প্রস্তুত। সম্প্রতি আরও একটি উত্তেজনা দেখা দিয়েছে। 8ই মে সকালে পাকিস্তান ভারতের 15টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করেছে, যা আপনি পর্দায় দেখতে পাচ্ছেন, বিশেষ করে সামরিক ভিডিওতে। এটি আমাদের S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সুদর্শন চক্র দ্বারা নিরপেক্ষ করা হয়েছে। এর জবাবে ভারতের 9টি শহরে চীনা তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9 ধ্বংস করে দেয়। কিছু ছিল পাকিস্তানের সামরিক বাহিনীর নিজস্ব সেনানিবাসের প্রতিরক্ষা ব্যবস্থা। এখন এই উত্তেজনা কিভাবে বৃদ্ধি পেল? এই গল্পটি আকর্ষণীয় কারণ এখানে ভারত খুব বুদ্ধিমত্তার পদক্ষেপ নিয়েছে। 7ই মে 2025 ভারত অপারেশন সিঁদুর শুরু করে পহেলগাম সন্ত্রাসী হামলা প্রতিশোধ নেয়। পহেলগামে 26 জন নিরীহ মানুষের শহীদ হওয়ার প্রতিশোধ নিতে ভারত 80 জন সন্ত্রাসীকে হত্যা করেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে অপারেশন সিঁদুর ছিল ভারতের ত্রিবাহিনী অর্থাৎ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর একটি যৌথ অভিযান। কিন্তু সেনাবাহিনী ও নৌবাহিনীর সঠিক ভূমিকা এখনও প্রকাশ করা হয়নি, কিন্তু এটি সম্পূর্ণরূপে জড়িত এবং মোতায়েন করা হয়েছে। স্পষ্টতাই ভারত তার সমস্ত গার্ড একসাথে প্রকাশ করবে না। 7ই মে রাত 1টা 5 থেকে 1টা 30-এর মধ্যে অর্থাৎ মাত্র 25 মিনিটের মধ্যে ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের এই 9টি স্থানে নির্ভুল হামলা চালায়। এই 9টি লক্ষ্যবস্তু দীর্ঘদিন ধরে ভারতের রাডারে ছিল, কারণ এগুলি সবই হয় লঞ্চ প্যাড, সদর দপ্তর অথবা কোনো সন্ত্রাসী সংগঠনের প্রশিক্ষণ শিবির। উদাহরণস্বরূপ এটি মুরিদের হাজিব শাহিদ এবং তার লাস্কারি তাইবা শক্ত ঘাঁটি। এই সন্ত্রাসী সংগঠনটি পহেলগাম হামলা এবং 261টির মূল পরিকল্পনা LAT এর সমস্ত সন্ত্রাসী এখানেই প্রশিক্ষণ নিত, এই জায়গাতেই। পরবর্তী বাহুলপুর, এই স্থানটি বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী মাসুদ আজহারের আবাসস্থল এবং জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর। এই সংগঠনটি পুলওয়ামা হামলা 2001 সালে সংসদ হামলার পেছনে ছিল এবং একই স্থানে হামলার পর মাসুদ আজহারের পরিবারে 10 জন সদস্যকে হত্যা করা হয়েছিল, যা আপনি অবশ্যই খবরে দেখেছেন। পরবর্তী লক্ষ্য ছিল বার্নালা। এটি বেছে নেওয়া হয়েছিল কারণ এটি লাস্কারি তাইবা সন্ত্রাসী হামলার সূচনাস্থল এবং মানচিত্রে আপনি যে সমস্ত অন্যান্য স্থান দেখতে পাচ্ছেন তা হয় লঞ্চ প্যাড বা সদর দপ্তর অথবা কোনো সন্ত্রাসী সংগঠনের প্রশিক্ষণ শিবির। আর সেই কারণেই ভারতের গোয়েন্দা সংস্থাগুলি কেবল এই 9টি স্থানেই বেছে বেছে আক্রমণ করেছে। JEMLET এবং হিজিবুল মুজাহিদিনের মতো সন্ত্রাসীদের ক্ষমতা নিরপেক্ষ করা যেতে পারে। আমরা এর একটি সম্পূর্ণ তালিকা তৈরি করেছি, যা আপনি ভিডিওটি থামিয়েও দেখতে পারেন। এখন যদি আপনি দেখেন, ভারত তার পদক্ষেপটি খুব বুদ্ধিমত্তার সাথে নিয়েছে, কারণ হামলার পর ভারত তার বিবৃতি স্পষ্টভাবে বলেছেন যে আমাদের সমস্ত আক্রমণ অত্যন্ত কেন্দ্রীভূত, পরিমাপিত এবং উত্তেজনাপূর্ণ ছিল না। তার মানে আমরা কেবল দোষী সন্ত্রাসীদের উপর আক্রমণ করেছি। পাকিস্তান বেসামরিক নাগরিক বা পাকিস্তান সেনাবাহিনীর কোনো ক্ষতি হয়নি, কিন্তু পাকিস্তানের পারমাণবিক ও যুদ্ধের হুমকি সত্ত্বেও এই অভিযান পরিচালিত হয়েছিল। 130 एटॉमिक हमारे पास वेपन है, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं। और कोई आपने तमाशे करने पाकिस्तान के साथ। याद रहे कि शहीद जुल्फिकार अली भुट्टो ने इस मुल्क को न्यूक्लियर वेपन दिया था। আসলে এবার ভারত কেবল নিয়ন্ত্রণ রেখা নয়, আন্তর্জাতিক সীমান্তও অতিক্রম করে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। এমনকি তিনি সিন্ধু জল চুক্তি বাতিল করে পাকিস্তানকে চ্যালেঞ্জ করেছে। কিন্তু একই সাথে ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে এটি কোনো দায়িত্ব জ্ঞানহীন দেশ নয় যে সরাসরি যুদ্ধ শুরু করবে। ভারত একেবারে চায় না যে যুদ্ধের দায়ভার আমাদের উপর চাপুক, কারণ আমাদের একটি সমৃদ্ধি অর্থনৈতিক রয়েছে, বেশিরভাগ দেশের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে এবং আমাদের সুনামও রয়েছে। কিন্তু পাকিস্তান এখন ভারতের দেওয়া চ্যালেঞ্জ জবাব দিতে পারে মাত্র 2টি উপায়। 1 নম্বর, পাকিস্তান হয় পিছিয়ে যেতে পারে, কিন্তু এই ক্ষেত্রে এটি একটি স্পষ্ট বার্তা পাবে যে এটি একটি নতুন ভারত এবং তাই এখন থেকে তাদের সীমার মধ্যে থাকা উচিত। অন্যথা পরবর্তী হামলা সরাসরি ইসলামাবাদে ঘটতে পারে।
2 নম্বর, যদি পাকিস্তান নিজেই উত্তেজনা বাড়াতে চায় তাহলে ভারত তার সামরিক শক্তির ব্যবহার করার জন্য একটি অজুহাত পাবে। তাই পাকিস্তানের জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে পাকিস্তান যাই করুক না কেন ভারতের কাছে একটি শক্তিশালী পাল্টা পদক্ষেপ প্রস্তুত রয়েছে, যা কেবল ভারতের লাভজনক হবে। কিন্তু এখন অপারেশন সিঁদুর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী বক্তব্য কি দিলেন দেখুন। তিনি স্পষ্টভাবে অপারেশন সিঁদুরকে যুদ্ধের কাজ বলে অতিবাহিত করেছেন। তিনি বলেন, এটি ভারতের জন্য একটি সাময়িক আনন্দের কারণ। পাকিস্তান খুব শীঘ্রই প্রতিশোধ নিতে চলেছে। তাদের প্রতিরক্ষা মন্ত্রীও বলেছেন যে পাকিস্তানের সর্বত্র যুদ্ধের জন্য প্রস্তুত। আর এখন আপনারা হয়তো দেখেছেন যে সাম্প্রদায়িক খবর হলো যে পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে জম্মু ও কাশ্মীরের পুঞ্জ অঞ্চলে ক্রস ফায়ারিং শুরু করেছে, যেখানে 12 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তাই এখন পুরো পরিস্থিতির দিকে তাকালে মনে হচ্ছে এই সমস্যাটি আরও বাড়তে পারে, যার জন্য ভারত ইতিমধ্যে প্রস্তুত। যদি পাকিস্তান পূর্ণাঙ্গ যুদ্ধের পথ বেছে তাহলে ভারতে এমন যুদ্ধ কৌশল আছে যে মাত্র 24 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে এমন আঘাত করবে যে পাকিস্তান কেঁপে উঠবে। আর পাকিস্তান পারমাণবিক হামলা চালানোর কথা ভুলে যাও। হয়তো পাকিস্তান আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতেও সক্ষম হবে না, কারণ আমাদের নতুন যুদ্ধ কৌশলটি সেই একই পুরানো যুদ্ধ কৌশল যা আমরা 1965, 1971 এবং কার্গিল যুদ্ধে ব্যবহার করেছিলাম। এটি সম্পূর্ণরূপে পুনঃসংজ্ঞায়িত করা হয়েছে, যা আমাদের একটি বিশাল সুবিধা দেবে। আমি আপনাদের ঠিক কিভাবে ব্যাখ্যা করব। এই মানচিত্র দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র 2 বছরে জার্মানি এত দেশ দখল করেছে। আপনারা কি বিশ্বাস করতে পারেন? কেবল কারণ তাদের কাছে একটি যুদ্ধ কৌশল ছিল যা ভার্সাই চুক্তির পর তাদের সেনাবাহিনীকে আক্ষরিক অর্থে অধিক করে দেওয়ার পরেও জার্মানদের অপরাজেয় করে তুলেছিল। আর আজ ভারতের এই নতুন যুদ্ধ মতবাদও জার্মানির একই অতি সফল সামরিক কৌশল দ্বারা অনুপ্রাণিত। আর তুমি জানো, পাকিস্তানে এটা খুব ভালো করেই জানে। সেই জন্য আজ তারা যুদ্ধের জন্য প্রস্তুত। দেখুন মানচিত্রে দেখা যাচ্ছে এটি সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতিতে পাকিস্তানের সামরিক মোতায়েন। কিন্তু এখন আপনি এটি দ্বিতীয় মানচিত্রে দেখতে পাচ্ছেন ইকোনমিক টাইপস। যখন পাকিস্তানের সমস্ত সামরিক মোতায়েনের উপর নজর রাখে তখন দেখা যায় যে পাকিস্তান তার বিদ্যমান ঘাঁটি থেকে তার বাহিনী এবং যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে, অথচ বাহিনী অর্ধেক করে দিয়েছে এবং অবশিষ্ট বাহিনীকে বেশিরভাগে পাক অধিকৃত কাশ্মীর এবং করাচিতে মোতায়েন করেছে। এর পেছনের কারণটি আমি পরে বলবো, কিন্তু এই হলুদ বিন্দুগুলি যা দৃশ্যমান, সম্প্রতি পাকিস্তান হাজার হাজার এসএসজি কমান্ডো অর্থাৎ তাদের সবচেয়ে উচ্চ প্রশিক্ষিত পাকিস্তানের সৈন্য মোতায়েন করেছে। যেখানে বেগুনি বিন্দু দেখবেন পাকিস্তানের চীনের তৈরি A-100 মাল্টিবারের রকেট লঞ্চার এবং KRL-122 নামে বিপজ্জনক দূরপাল্লা ক্ষেপণাস্ত্র লঞ্চার স্থাপন করেছে, যেগুলো ভারতের যুদ্ধ বিমান প্রবেশের সাথে সাথে ধ্বংস করার ক্ষমতা রাখে। আর যে নীল বিন্দুগুলি দৃশ্যমান তাতে পাকিস্তানের অত্যন্ত উন্নত F-16 এবং JF-17 যুদ্ধ বিমান মোতায়েন করেছে, যেগুলো দ্রুত ভারতে প্রবেশ করে ব্যাপক বিমান হামলা চালাতে পারে। আর এর মূল কারণ ভারতের নতুন যুদ্ধ কৌশল। এমনকি পাকিস্তানও জানে যে ভারতে বিশাল সুবিধা দিতে পারে, কিন্তু তুমি বিশ্বাস করবে না যে ভারত এই নতুন যুদ্ধ কৌশল কিভাবে পেল। আচ্ছা, 2001 সালে সংসদ আক্রমণ থেকে, কিন্তু স্থানান্তরের আগে জুইস মোহাম্মদের 5 সন্ত্রাসী ভারতের সংসদের হামলা চালিয়েছিলেন, যেখানে 9 জন নিহত হন। সবাই ভেবেছিলেন যে ভারত এই আক্রমণের কোনো জবাব দেয়নি, কিন্তু খুব কম লোকই জানতো যে ভারত ইতিমধ্যে অপারেশন পরাক্রমের মাধ্যমে পাল্টা আক্রমণের পরিকল্পনা করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই অভিযান ভারতের সেনাবাহিনীর সবচেয়ে বড় ব্যর্থতা হিসাবে প্রমাণিত হয়েছিল। আর তাহলে গোল স্টার্ট কৌশল কি এবং কেন এটি প্রয়োজন? এটি বুঝতে হলে প্রথমে আমাদের ব্যর্থতাকে ডিকোড করতে হবে। আপনারা কি জানেন, স্বাধীনতার পর থেকে ভারতের সামরিক নীতি আক্রমণাত্মক নয়, বরং প্রতিরক্ষামূলক। আমরা সামরিক আক্রমণের জন্য সৌন্দর্যের মতামত অনুসরণ করতাম, যার উপর ভিডিও করে অপারেশন পরাক্রমের সম্পূর্ণ কৌশল তৈরি করা হয়েছিল। তাই এই অভিযান শুরু হওয়ার সাথে সাথেই সৌন্দর্যের মতামতের প্রথম পর্যায়ে সক্রিয় হয়ে ওঠে। এর অধীনে 7টি ব্যাটালিয়ন গঠন করা হয়েছিল। প্রতিটি ব্যাটালিয়নে 20,000 সৈন্য এবং কিছু ট্যাঙ্কও ছিল। এগুলোকে বলা হতো হোল্ডিং কার্ভস, যাদের পাকিস্তানের সাথে সমস্ত সীমান্ত সুরক্ষিত করার দায়িত্ব ছিল। তাহলে এখানে লক্ষণীয় বিষয় হলো তাদের পাকিস্তান থেকে আসা সমস্ত আক্রমণ বন্ধ করতে হয়েছিল। শত্রুর উপর আক্রমণ করতে হয়নি। প্রয়োজনে হোল্ডিং কার্ভসকে আক্রমণাত্মক অবস্থানে গ্রহণের অনুমতি এবং প্রশিক্ষণ দেওয়া হয়নি।
অর্থাৎ পাকিস্তানে অভ্যন্তরীণ আক্রমণ করার অনুমতি দেওয়া হয়নি, কারণ শুধুমাত্র স্ট্রাইক কার্স 60,000 সৈন্যের একটি সেনাবাহিনী এই কাজের জন্য প্রশিক্ষণ ছিল, যার কাজ ছিল পাকিস্তানে প্রবেশ করে আক্রমণ করা। কিন্তু এই স্ট্রাইক কার্সগুলি শুধুমাত্র মধ্য ভারতে মথুরা, আম্বালা এবং ভোপাল সেক্টরে অবস্থিত ছিল। তাই অপারেশন পরাক্রমণ পরিচালনার নির্দেশ পাওয়ার সাথে সাথে এই সেনাবাহিনী মধ্য ভারত থেকে পাকিস্তান সীমান্তের দিকে যাত্রা শুরু করে। আর ঠিক এখানেই সবচেয়ে বড় ভুল হয়েছিল। এই কারণে পুরো মিশনটি ব্যর্থ হয়েছিল। কারণ সুন্দরজির মতামতে তিনটির প্রধান ফল্ট ছিল। প্রথমটি, তুমি নিজেই ভাবো 60,000 সৈন্যের এত বিশাল সেনাবাহিনী এখান থেকে ওখানে যেতে 500 থেকে 600 কিলোমিটার দূর অতিক্রম করতে হয়েছিল। এতে তাদের সময় লেগেছিল 3 সপ্তাহ এবং ততক্ষণে পাকিস্তানে সতর্ক হয়ে গেছিলেন এবং তারা তৎক্ষণাৎভাবে বিশ্বব্যাপী কূটনৈতিক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়েছিলেন, যার কারণে ভারত যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছিলেন। দ্বিতীয় বড় কারণ, কোনো অপ্রত্যাশিত আক্রমণ নয় বন্ধু। এই সময়ে পাকিস্তান সীমান্তে তাৎক্ষণিকভাবে সৈন্য মোতায়েন করার জন্য যথেষ্ট সময় পেয়েছিল। তৃতীয় ত্রুটি, দুর্বল হোল্ডিং পুলিশ। এখন 3 সপ্তাহের মধ্যে যখন পাকিস্তান জানতে পারে যে ভারতের বাহিনী সেখানে আসছে এবং তারা তাদের সেনাবাহিনী নিয়ে এসেছে, তখন এই দুটি ঘটনার মাঝামাঝি সময়ে সীমান্তে ইতিমধ্যে মোতায়েনে থাকা 1,40,000 সৈন্য একটি সেনাবাহিনী পাকিস্তান আক্রমণ করতে পারে। কিন্তু সুন্দরজির মতামতে অধীনে থাকার কোনো সরকারি অনুমতি বা প্রশিক্ষণ ছিল না। তাই পাকিস্তান ঠিক করে এই দুর্বলতার সুযোগ নিয়ে 12 জানুয়ারি 2002 সালে মোশাররফের একটি ভাষণ দিয়েছিলেন, যেখানে তিনি সন্ত্রাসবাদীদের নিন্দা করেছিলেন। It must be stamped out with the same zeal with which the fight against terrorism is being pursued. এর ফলে ভারতের পাল্টা আক্রমণকে ন্যায্যতা দেওয়ার কঠিন হয়ে পড়ে, কারণ এর পরেও যদি ভারত আক্রমণ করত তাহলে তাদের সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হতো এবং অবশেষে 10 মাস ধরে চলা অচল অবস্থার পর ভারতকে নীরবে তাদের সেনা প্রত্যাহার করতে হয়েছিল। কিন্তু সৌভাগ্যবশত আমরা এই থেকে একটা জিনিস শিখেছিলাম, সৌন্দর্যের মতামত সম্পূর্ণরূপে পুরানো হয়ে গেছে এবং বিশেষ করে পাকিস্তানের মতো প্রতিবেশীর সামনে আমরা যতই শান্তিপূর্ণ থাকার চেষ্টা করি না কেন, কিন্তু যদি আমাদের প্রতিবেশী নিজেই আক্রমণাত্মক হয় তাহলে এমন পরিস্থিতিতে শান্তিপূর্ণ থাকা দুর্বলতা হবে। আর সেই কারণে 2004 সালে ভারতে একটি নতুন মতামত তৈরি করে। গোল্ড স্টার্ট মতামতটি আসলে জার্মানির দ্বিতীয় বিশ্বযুদ্ধের সামরিক কৌশল ব্লিটক্রিগ দ্বারা ব্যাপকভাবে অনুপ্রাণিত। ব্লিটক্রিগ অর্থাৎ বজ্রপাত ছিল জার্মানিদের একটি অত্যন্ত সফল যুদ্ধ কৌশল, যার সাহায্যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মাত্র 2 বছরের মধ্যে সমগ্র ইউরোপ দখল করে নিয়েছিলেন। আপনি কি তা কল্পনা করতে পারেন? মানচিত্রে একটু দেখুন। এই সমস্ত দেশ জার্মানির মাত্র একটি ব্লিটক্রিগ কৌশল ব্যবহার করে জিতেছে। আসুন আমরা ফরাসি আবিষ্কার থেকে এটি বুঝতে পারি। প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স ইতিমধ্যে জানত যে ভবিষ্যতে যদি তারা কোনো দেশের কাছ থেকে কোনো হুমকির সম্মুখীন হয় তবে তা কেবল জার্মানির উপর নির্ভর করবে। আর সেই কারণেই 1930 সালে তিনি আজকের দিনে $9 মিলিয়ন ব্যয় করে ফরাসি পূর্ব সীমান্তে ম্যাগিনোট লাইন তৈরি করেছিলেন, যা সেই সময় সবচেয়ে উন্নত সীমান্ত ছিল। এমন একটি সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে 1 দর্জন দুর্গ তৈরি করা হয়েছিল, যেগুলো বোমা এবং ট্যাঙ্ক দিয়ে ভেঙে ফেলা কঠিন ছিল। পারমাণবিক আক্রমণের মাধ্যমে ভেদ করা দূরের কথা, ম্যাগিন লাইন ছিল ভূগর্ভস্থ রেল স্টেশন, হাসপাতাল এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষমতা সহ নির্মিত সবচেয়ে শক্তিশালী দুর্গ। তাছাড়া আপনি জানেন, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজয়ের পর তারা তাদের সেনাবাহিনী হ্রাস করতে বাধ্য হয়েছিল। তাই ফরাসি সেনাবাহিনীর সামনে জার্মান সেনাবাহিনী ছিল খুবই ছোট। যুদ্ধের শেষ জার্মান সেনাবাহিনীর সংখ্যা সর্বোচ্চ 10,000 জনে সীমাবদ্ধ করা হয়, যার অর্থ তাদের 10টি ডিভিশন রয়েছে, যা সেই সময় ফরাসি সেনাবাহিনীর সাথে তুলনা করলে খুবই কম সামান্য, যেখানে প্রায় 85টি ডিভিশন আঘাত পেয়েছে। কিন্তু জার্মানিরা তাদের সীমিত সম্পদকেই তাদের সবচেয়ে বড় অস্ত্র করে তুলেছিল। আর এখানেই তাদের ব্লিটক্রিগ কৌশল কাজে আসে, যার সহজ ধারণা ছিল গতি, বিস্ময় এবং সমন্বিত আক্রমণ। 1940 সালে 10ই মে ফ্রান্স তার ম্যাগিনোট লাইনের পেছনে আত্মবিশ্বাসের সাথে বসেছিল, ভেবেছিল জার্মানি সেখান থেকে আক্রমণ করবে। কিন্তু ফ্রান্স একটা ভুল করেছিল, তিনি জার্মানিদের অবমূল্যায়ন করেছিলেন। ফ্রান্স সম্পূর্ণরূপে আত্মবিশ্বাসী ছিল যে কেবল জার্মানিই নয়, কোনো সেনাবাহিনী আর্দেনের ঘন বন অতিক্রম করতে পারবে না, এবং তাও ট্যাঙ্ক দিয়ে একেবারেই অসম্ভব। প্রকৃতপক্ষে ফরাসি মার্শাল ফিলিপ
ব্রিটেনের এই বনগুলিকে দুর্ভেদ্য ঘোষণা করেছিলেন। কিন্তু ব্লিটজক্রিগের প্রথম কৌশল কি ছিল? অবাক করা। আর সেই কারণে ফ্রান্স আক্রমণ করার জন্য জার্মান আর্নার্সের এই দুর্ভেদ্য বনে অনুপ্রবেশ প্রদর্শন করেছিল। জার্মানরা বৃহৎ সেনাবাহিনী তৈরি করেনি, বরং নির্দিষ্ট ভূমিকার জন্য বিশেষিত সৈন্যদের ছোট ছোট ইউনিট তৈরি করেছিল। উদাহরণস্বরূপ, প্রবেশের সময় সৈন্যরা একটি তীরের মতন গঠন তৈরি করেছিল, যেখানে ইঞ্জিনিয়াররা সামনের সারিতে ছিল। তাদের কাজ ছিল জঙ্গল পরিষ্কার করা এবং ট্যাঙ্ক এবং ভারী যন্ত্রপাতি যাতায়াত করার জন্য পথ তৈরি করা। তারপর যেখানে অ্যাডিনসের বন শেষ হয়েছিল সেখানেই ছিল মিউস নদী। আর পরবর্তীতে ইঞ্জিনিয়ারদের আরও বিশেষত ইউনিট নিযুক্ত করা হয়, যাদের কাজ ছিল যত তাড়াতাড়ি সম্ভব সেই নদীর উপর একটি সেতু নির্মাণ করা। প্রকৌশলটি সশস্ত্র বাহিনীর জন্য সেতু নির্মাণ শুরু করেন। তারপর এই ইঞ্জিনিয়ারের পেছনে ছিল প্যানেস ট্যাঙ্কের একটি ইউনিট, যার মধ্যে 600টি ট্যাঙ্কও ছিল। এই ইউনিটের কাজ ছিল পথে আসা সমস্ত ফরাসি সেনার পোস্টার ধ্বংস করা। এখন এরকম আরও অনেক বিষয়তে ইউনিট ছিল, কিন্তু আমি সংক্ষেপে এটি কভার করছি শুধু যাতে আপনারা মূল কথাটি বুঝতে পারেন। এখন ব্লিটজক্রিগের দ্বিতীয় কৌশল ছিল গতি। জার্মানরা দিন রাত কাজ করছিল এবং প্রতিদিন 50 কিলোমিটার দূরে অতিক্রম করছিল। তারা ভেতরে অনুপ্রবেশ করছিল এবং সেই কারণে ফরাসিরা ভেবেছিল যে বনটি অতিক্রম করতে জার্মানিদের 15 দিন সময় লাগবে। জার্মানিরা মাত্র 2 দিনের মধ্যে অতিক্রম করে ফেলে। 1940 সালে 10ই মে তিনি আক্রমণ শুরু করেন। 12ই মে তারা মিউস নদীর তীরে দাঁড়িয়েছিল এবং অবশেষে ফরাসি সেনাবাহিনী খবর পাওয়ার সাথে সাথে প্রতিক্রিয়া জানাতে সক্ষম হওয়ার সাথে সাথে তাদের সম্মিলিত আক্রমণাত্মক দক্ষতা প্রদর্শন করে। জার্মান বিমান বাহিনী ইউনিট তাদের অত্যন্ত জোরে বোমারু বিমান টোকাস দিয়ে ফরাসি এলাকায় বিমান হামলা শুরু করে, যার কারণে একদিকে সমগ্র ফ্রান্সের ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়ে এবং দ্বিতীয় ফরাসি সেনাবাহিনী সঠিকভাবে আক্রমণের প্রতিহত করতে সক্ষম হয় না। এখন এই কৌশলটি এতটাই কার্যকর ছিল যে আপনি বিশ্বাসই করবেন না, কিন্তু মাত্র 6 সপ্তাহের মধ্যে জার্মানি প্রায় পুরো ফ্রান্স দখল করে নেয়। প্যারিসে ভার্সাই দুর্গে তারা স্বস্তিকা পতাকা উত্তোলন করেছিলেন, ঠিক একই জায়গায় যেখানে 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিদের আত্মসমর্পণের চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করে। বিশ্বব্যাপী অপমানিত করা হয়েছিল, কিন্তু এই সব কিছুই সম্ভব হয়েছিল কেবল ব্লিটজক্রিগ কৌশলের নীতির কারণে। আশ্চর্য গতি এবং সমন্বিত আক্রমণ, যা জার্মানিদের মাত্র 2 বছরের মধ্যে কেবল ফ্রান্স নয় আরও অনেক দেশ দখল করতে সাহায্য করেছিল। এখন ভারতের গোল্ড স্টার ডক্ট্রিনও একই লাইনের উপর ভিত গড়ে তৈরি। যুক্তরাজ্যের প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর ওয়াল্টার সি ল্যাডউইক ভারতের পুরাতন সৌন্দর্যের মতামতের উপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটি বিস্মিত গবেষণাপত্র প্রকাশ করেছিলেন, যেখানে তিনি পুরাতন মতামতের চেয়ে নতুন গোল্ড স্টার মতামত কিভাবে ভালো তা গভীর বিশ্লেষণ দিয়েছিলেন। এই ভিডিওটির জন্য আমরা তার বিশ্লেষণ নথিগুলো উল্লেখ করব। প্রথম ফ্যাক্টর হলো আকার এবং স্থাপনার সময়। সৌন্দর্যের মতামতের বিপরীতে 60,000 সৈন্যদের একটি বিশাল স্ট্রাইক পুলিশ ফোর্স ছিল। তাদের একত্রিত করা ছিল একটি বিশাল কাজ। গোল্ড স্টার স্ট্র্যাটেজির অধীনে 7 থেকে 8,000 সৈন্য ছোট ছোট দলে গঠন করা হয়েছে, যেগুলো বলা হয় ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ, যেখানে ট্রাক, আর্টিলারি এবং বিমান সহায়তা ইউনিটও উপস্থিতি রয়েছে এবং প্রতিটি দল যুদ্ধের একটি নির্দিষ্ট কাজে সম্পদের জন্য বিশেষজ্ঞ। ঠিক যেমন জার্মানরা যখন আরএনএস জঙ্গল অতিক্রম করছিল, তখন প্রতিটি দল বা বিশেষত্ব ইউনিটের নিজস্ব কাজ ছিল। দ্বিতীয় কারণ, ধাক্কার উপাদান। আগে যদি 60,000 সৈন্যর মধ্যে ভারত থেকে সরে যেত, তাহলে পাকিস্তান আগেই তা জানতে পারত। কিন্তু এখন যেহেতু এগুলো 7 থেকে 8,000 সৈন্যে ছোট ছোট দল হবে, তাই শত্রুর অঞ্চলে অনুপ্রবেশ দ্রুত এবং নীরবে হবে। 72 ঘন্টার মধ্যে বেশিরভাগই সর্বোচ্চ থেকে সর্বোচ্চ। এখন যদি আমরা পরবর্তী বিষয়ের দিকে তাকাই, তাহলে তা হলো সেনাবাহিনী থেকে বিমান সমন্বয় এবং অপারেশন গভীরতা। ঐতিহ্যবাহী যুদ্ধ। বেশিরভাগ ক্ষেত্রে ভারতের সেনাবাহিনীর স্থল অভিযান পরিচালনা করে অঞ্চলটি দখল করত এবং অভিযানের চূড়ান্ত লক্ষ্য ছিল লাহোর বা শিয়ালকোটের মতো শত্রুর গভীর অঞ্চলগুলি দখল করা। কিন্তু আপনি কি জানেন এর অসুবিধা কি? এটি পারমাণবিক হামলার একটি শক্তিশালী কারণ হয়ে ওঠে।
কারণ পাকিস্তানি পারমাণবিক মতামত অনুসারে যদি পাকিস্তানের অস্তিত্ব বা সার্বভৌমত্বের প্রতি হুমকি থাকে তাহলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। কিন্তু নতুন গোল্ড স্টার কৌশলের মাধ্যমে সেনাবাহিনী এবং বিমান বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান সেনাবাহিনীর মতো সমন্বিত আক্রমণ শুরু করবে। আইবিজির উদ্দেশ্য কোনো সম্পূর্ণ গভীর অঞ্চল দখল করা নয়, কেবল 40 থেকে 50 কিলোমিটার এলাকা দখল করা। এলাকাটি দখল করতে হবে। এর প্রধান সুবিধা হলো আমরা পাকিস্তানের লাল রেখার নিচে থেকে চাপ সৃষ্টি করতে পারি, যাতে পাকিস্তানে বিশ্বব্যাপী পারমাণবিক যুদ্ধের কারণ খুঁজে না পায়। এবং পরিশেষে গোল্ড স্টার্টের পরবর্তী হোল্ডিং কার্ভস, যা কেবল একটি প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করত, এখন পিভট কার্ভস হিসাবে পুনরায় নকশা করা হয়েছে, যা আগের মতো নয়। এখন মোবাইলে আর্টিলারি ব্যাটেলে ট্যাঙ্কগুলিতে অক্সিজেন পাবে। এছাড়াও পিভট কার্ভস আইবিজিদের কাছ থেকে আনুষ্ঠানিক সামরিক প্রশিক্ষণও পায়, যাতে সীমান্ত এলাকা সুরক্ষিত করার পাশাপাশি প্রয়োজনে আক্রমণাত্মক অভিযানও চালাতে পারে। এবারে আসি মূল প্রশ্নে, যদি ভারতের সেনাবাহিনী পহেলগাম আক্রমণের জবাব দিতে পাকিস্তানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করে অথবা পাকিস্তান আমাদের উপর আক্রমণ করে, তাহলে এবার ভারত ও পাকিস্তানের যুদ্ধের প্রথম 24 ঘন্টা কেমন হবে? বিশেষ করে কারণ এটি হবে গোল্ড স্টার ডক্ট্রিনের অধীনে প্রথম আনুষ্ঠানিক যুদ্ধ। এখন প্রথমে আমাকে একটা কথা স্পষ্ট করে বলতে হবে যে আমি এখন যা কিছু আলোচনা করতে যাচ্ছি তা সবই অনুমান, যা খুব দৃঢ় প্রমাণ দ্বারা সমর্থিত, কিন্তু তবুও তা শুধুমাত্র অনুমান। ভারতে পুরানো যুদ্ধ কৌশল বা উড়ি সার্জিক্যাল স্ট্রাইক ইত্যাদির মধ্যে পাল্টা আক্রমণের কৌশল অধ্যয়ন করে আমরা অবশ্যই কিছু সাদৃশ্য খুঁজে বের করব। কিন্তু ভারত ও পাকিস্তান যুদ্ধের প্রথম 24 ঘন্টা মানচিত্র তৈরি করতে আমরা যে প্রধান তথ্য ব্যবহার করছি তা একই পণ্ডিত রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর ওয়াল্টার সি ল্যাডউইকের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় গবেষণাপত্র থেকে নেওয়া হয়েছে, যেখান থেকে আমরা ভারতের গোল্ড স্টার কৌশল সম্পর্কে বুঝতে পেরেছি। এখন এটা স্পষ্ট কারণ এই গবেষণাপত্রটি পাবলিক ডোমাইন উপলব্ধ। অতএব ভারতের পাল্টা আক্রমণ মেজর ঠিক একই রকম হবে না, বরং এটি একটি পরিবর্তিত সংরক্ষণ হবে। কিন্তু তবুও আমরা অবশ্যই এটা থেকে একটি ন্যায্য ধারণা পেতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে গতির সম্পর্কে কথা বলা যাক। তাহলে যদি আপনারা উড়ি সার্জিক্যাল স্ট্রাইকের উদাহরণ নেই, ভারতের বাহিনী রাত 12:30 থেকে অভিযান শুরু করলে ভোর 4টা নাগাদ বাহিনী নিরাপদে ফিরে আসে। এতে পাকিস্তান কোনো ইঙ্গিতই পায়নি, দ্রুত এবং নীরবে। এতে বলের গড় গতি ছিল 1 কিমি। কিন্তু এবার যদি আক্রমণ হয় তবে তার ঠান্ডা মাথা থেকে শুরু হবে, এবং সেই কারণে এবার আইবিজি যাবে যার মধ্যে ট্যাঙ্কও এবং বিমান বাহিনী থাকবে, এবং তাদের গড় গতি হবে ঘন্টায় প্রায় 3 কিলোমিটার। এবং এই গতিতে আমাদের বাহিনী প্রথম 6 ঘন্টার মধ্যে সহজেই পাকিস্তানের 15 থেকে 18 কিলোমিটার এলাকা অনুপ্রবেশ করতে পারবে। কিন্তু অবশ্যই পরবর্তী প্রশ্নটি আসে যে আমরা কোথা থেকে প্রবেশ করব। এখন হাবির গবেষণাপত্রে স্পষ্টভাবে লেখা আছে যে ভারতীয় আইবিজি 5টি ভিন্ন স্থান থেকে পাকিস্তানে আঘাত আনতে পারে। আর আমরা ইতিমধ্যেই মানচিত্রে দেখেছি যে পাকিস্তানে সম্প্রতি কোন কোন অঞ্চলে তারা সেনাবাহিনী মোতায়েন করেছে। প্রথমত, তারা স্পষ্ট কারণেই পাক অধিকৃত কাশ্মীরের দিকে অতিরিক্ত বাহিনী এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। আর দ্বিতীয়টি করাচির দিকে, কারণ পাকিস্তানের সকল গুরুত্বপূর্ণ বন্দর সেখানেই অবস্থিত। কিন্তু সৌভাগ্যবশত সিন্ধু থেকে পাঞ্জাব পর্যন্ত এই এলাকাটি কেবলমাত্র কয়েকটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং নিয়মিত সীমান্ত বাহিনী দ্বারা শিথিলভাবে পাহারা দেওয়া হয়েছে, যারা সর্বদাই সীমান্তে উপস্থিত থাকে। এখন এমন পরিস্থিতিতে যদি আমরা গোল্ড স্টার ডক্ট্রিনের অতীতের সমস্ত অনুশীলনের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে সমস্ত মক অনুশীলন পরিচালিত হয়েছিল দিব্য অস্ত্র অনুশীলন থেকে শুরু করে সঙ্গ শক্তি পর্যন্ত। সবই পাঞ্জাব থেকে রাজস্থান পর্যন্ত ঘটেছে, যেখানে পাকিস্তান পাঞ্জাব ও সিন্ধুর মতো অঞ্চলগুলি ভারতের বাহিনীর জন্য অনুকরণ করা হয়েছিল। তাই এই দুটি কারণে ভারতীয় সেনাবাহিনী এই ধরনের মুক্ত এলাকা খুঁজে বের করে 4-5 দিক দিয়ে অনুপ্রবেশ করে কিছু এলাকা দখল করার সম্ভাবনা বেশি। আবার যদি আমরা উড়ির অভিজ্ঞতার দিকে তাকাই, তাহলে খুব বেশি সম্ভাবনা রয়েছে যে প্রায় 6 ঘন্টা ধরে পাকিস্তান ভারতের আমাদের প্রবেশের খবর পাবে না।
কিন্তু তারপর অর্থাৎ 7 থেকে 12 ঘন্টার মধ্যে পাকিস্তান সামরিক বাহিনী সক্রিয় হয়ে ভারতের উপর ক্ষেপণাস্ত্র হামলা, বিমান হামলা ইত্যাদি শুরু করার সম্ভাবনা বেশি। কিন্তু মজার বিষয় হলো, অনেক সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে ভারতের সেনাবাহিনী 1 মে তারিখে পাকিস্তানের সাথে তাদের সমগ্র পশ্চিম সীমান্তে রাডার জ্যামার স্থাপন করেছে, যার কারণে তাদের ক্ষেপণাস্ত্রগুলি বিপদগামী হতে পারে। এছাড়াও আপনারা দেখেছেন পহেলগাম আক্রমণের সাথে সাথেই ভারতের বিমান বাহিনী পাকিস্তান সীমান্তে রাফালে, মিরাজ এবং জাগুয়ারের মতো বিমান মোতায়েন শুরু করে। ভারতের রাফালের মতো সংঘর্ষণের খবর এসেছিল, তাই মূলত জোর শুরু হওয়ার সাথে সাথেই জার্মানি ফ্রান্সের উপর একযোগের আক্রমণ শুরু করে এবং ভারী বিমান হামলা চালায়, যা মোকাবিলা করার জন্য ফ্রান্সের পক্ষে কঠিন হয়ে পড়ে। ভারতও একই ধরনের কৌশল গ্রহণ করতে পারে। আসলে আমরা কার্গিল যুদ্ধের অপারেশন সফেদ সাগরেও এটি প্রদর্শন করেছি এবং এটি 6 মে তারিখে খবর। ভারতীয় নৌবাহিনী ইতিমধ্যেই এপ্রিল মাস থেকে আরব সাগরে মোতায়েন করা হয়েছে। তোমাদের মনে আছে কার্গিলের সময় অপারেশন তালোয়ারের সময়টি যেমনটি ঘটেছিল? আমাদের নৌবাহিনী পাকিস্তানের বন্দরগুলি অবরুদ্ধ করে রেখেছে এবং পাকিস্তানকে বিশ্ব বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এবার ভারতীয় নৌবাহিনী একই ধরনের কৌশল গ্রহণের সম্ভাবনা বেশি। এখন একটা বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদন অনুসারে পাকিস্তানের কাছে 56 ঘন্টা যুদ্ধ করার জন্য পর্যাপ্ত গোলাবারুদ রয়েছে অথবা কামান রয়েছে। আসলে পাকিস্তানের টুডে সংবাদ প্রতিবেদন অনুসারে পাকিস্তানের যুদ্ধ বিমানের জন্য ব্যবহৃত জ্বালানি ঘাটতি রয়েছে এবং তার উপর ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধের মতো পরিস্থিতির মুখোমুখি হওয়ার সাথে সাথে পাকিস্তান চীনের কাছ থেকে $1.4 মিলিয়ন ঋণ চেয়েছে, যদিও তিনি ইতিমধ্যে চীনের ঋণ সীমা শেষ করে দিয়েছেন, যা স্পষ্টভাবে দেখায় যে তাদের কাছে দীর্ঘ সময় ধরে যুদ্ধ করার মতো অর্থ নেই। এখন এমন পরিস্থিতিতে যদি গোল্ড স্টার কৌশল সফল হয় এবং পাকিস্তান ভারতের জয় দেখতে পায়, তাহলে পাকিস্তান আন্তর্জাতিক মিডিয়ায় পারমাণবিক যুদ্ধের হুমকি দেওয়া শুরু করবে। আর এটি ঘটলে আগামী কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ 12 থেকে 24 ঘন্টার মধ্যে ভারতের উপর বিশ্বব্যাপী কূটনৈতিক চাপ বাড়তে শুরু করবে। জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন সকলেই ভারত ও পাকিস্তানকে অবিলম্বনে উত্তেজনা কমাতে বলবে এবং তারপর ভারত তার পরবর্তী পদক্ষেপ নিতে পারবে। ভারত পাকিস্তানকে আর্থিকভাবে পঙ্গু করে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। আমরা জাতিসংঘ এবং অন্যান্য দেশের মতো প্রতিষ্ঠানের কাছে পাকিস্তানকে একটি দুর্বৃত্ত জাতি অর্থাৎ একটি ব্যর্থ রাষ্ট্র ঘোষণা করার জন্য আবেদন করতে পারি এবং আমরা পাকিস্তানকে কোনো আর্থিক সহায়তা না দেওয়ার জন্য অনুরোধও করতে পারি, কারণ স্পষ্টতাই পাকিস্তান যে আর্থিক সাহায্য পায় তা মানবিক উন্নয়নের জন্য। এটি স্পষ্টই সন্ত্রাসী সংগঠনগুলি অর্থায়ন করেছে। কিন্তু শেষ পর্যন্ত শুধুমাত্র ভারতের দখলকৃত পাকিস্তানের ভূখণ্ডই পাকিস্তানের সাথে একটি শক্তিশালী আলোচনার ক্ষেত্রে কার্যকর হবে। এবং আমি আবারও বলছি যে আমরা পাবলিক ডোমাইনের উপলব্ধ সমস্ত তথ্য থেকে সাম্প্রতিক সংবাদ প্রতিবেদন, কিছু গবেষণাপত্র অধ্যয়ন করে একটি সম্ভাবনা পরিস্থিতি তৈরি করেছি। তাই এমন নয় যে আমরা কিছু গোপন বিষয় প্রকাশ করছি, কিন্তু ভারত অবশ্যই তার কয়লা শুরুর কৌশল প্রয়োগ করবে। এটি কিভাবে করা হবে তার একটি নমুনা মাত্র এবং আমাদের সামরিক বাহিনী স্পষ্টতাই এটি খুব ভালো করেই জানে। এখন ভারতের পদক্ষেপের সত্ত্বেও পাকিস্তান কখনো পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য চাপ দেবে না, এমন সম্ভাবনা খুব বেশি। আসলে 2019 সালে বালাকোট বিমান হামলা এর সবচেয়ে বড় প্রমাণ। উইং কমান্ডার অভিনন্দনকে পাকিস্তানে গ্রেপ্তার করার সাথে সাথেই দেশে তার প্রতি সমর্থন হঠাৎ বেড়ে যায় এবং আমাদের ভারত সরকারও পাকিস্তানকে সতর্ক করে দেয়, আমাদের উইং কমান্ডারের যদি কিছু হয় তাহলে পাকিস্তান তার পরিণতি ভুলতে পারবে না। কিন্তু ভারত কেবল হুমকি দিয়ে শান্ত হয়নি, ভারতের সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম। তাছাড়া ভারতের সারা বিশ্ব থেকে পাকিস্তানের উপর এত ব্যাপক কূটনৈতিক চাপ সৃষ্টি করেছিল যে শেষ পর্যন্ত তাদের এমপি নিজেই রেকর্ডে বলেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান বাজওয়ার হাত আক্ষরিক অর্থেই কাঁপছিল। পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে অবিলম্বনে অভিনন্দনকে মুক্তি দিতে বলেছেন। मुझे याद है शाह महमूद कुरैशी साहब उस मीटिंग में थे जिसमें प्राइम मिनिस्टर साहब ने आने से इनकार कर दिया और चीफ ऑफ आर्मी स्टाफ तशरीफ लाए। पैर कांप रहे थे, पसीने माथे पे थे और हमसे शाह महमूद साहब ने कहा, फॉरेन मिनिस्टर साहब ने, कि खुदा का वास्ता है अब इसको वापस जाने दें, क्योंकि 9 बजे रात को हिंदुस्तान पाकिस्तान पे अटैक कर रहा है।
এরপর 1 মার্চ 2019 তারিখে প্রধানমন্ত্রী ইমরান খান সংসদে ঘোষণা করেন যে পাকিস্তানের শান্তির ইঙ্গিত হিসাবে অভিনন্দনকে মুক্তি দিচ্ছি। কিন্তু আসল কারণ শান্তি ছিল না, আসল কারণ ছিল ভয়, ভারতের সামরিক প্রতিশোধের ভয়। আমাদের বর্তমান সামরিক নীতির কারণে পাকিস্তান জানে যে আমরা কেবল কথা বলি না, আমরা পদক্ষেপও নেই। আর সেই কারণেই পাকিস্তান কেবল সামরিক প্রতিশোধের ভয়েই ভীত ছিল না, বরং বিশ্বব্যাপী বিচ্ছিন্নতারও ভয় পেয়েছিল। আজও পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত অর্থাৎ কূটনৈতিকতারা বলেছেন যে আমরা ভারতের মতো বৃহৎ দেশের সাথে যুদ্ধ করতে চাই না। আর এটাও ভুলো না যে এবার মনে হচ্ছে আমেরিকাও ভারতের দিকে ঝুঁকে আছে। আর সেই কারণেই আমার মতে পূর্ণাঙ্গ যুদ্ধ না যাওয়াই পাকিস্তানের স্বার্থে। কিন্তু বল এখন পাকিস্তানের কোর্টে, যদি পাকিস্তান ছোট ছোট আক্রমণ চালায় তাহলে তাদের গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল প্রমাণিত হতে পারে। আর সেই মুহূর্তে পাকিস্তানে আরেকটি বড় ধরনের দুর্বলতা রয়েছে। বর্তমানে পাকিস্তানে অনেক রাজ্যের মানুষ খুব বেশি সমর্থন দিচ্ছে না। আপনারা নিশ্চয়ই জানেন যে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে যেমন সিন্ধুর প্রদেশ, খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান এবং এখন এমনকি পাক অধিকৃত কাশ্মীরেও হঠাৎ করে বিক্ষোভ শুরু হচ্ছে, সন্ত্রাসী হামলা ঘটছে। পহেলগামা হামলার পর এটি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তাই আমি আশা করি ভারত ও পাকিস্তানের মধ্যে কখনো পূর্ণাঙ্গ যুদ্ধ হবে না। কিন্তু আমি এটাও আশা করি যে অবশেষে ভারতকে কোনো না কোনোভাবে পাকিস্তানের সাথে প্রতিষ্ঠাতা করতে হবে। ওই টুকরোটির দাম কি যুদ্ধ হবে? তুমি কি মনে করো? নিচে কমেন্টে আপনার মতামত লিখুন। দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।